Okay, so can you hear me? শুনতে পাচ্ছেন? জি স্যার। Okay. So we were discussing on chapter 9, that is accounting for receivables. আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ। Okay, so আমরা এখানে accounts receivable এর ইস্যুগুলো দেখছিলাম। So there are three accounting issues in accounts receivable. One is recognizing accounts receivable, then valuation of accounts receivable, and disposing of accounts receivable. So recognizing of accounts receivable is very easy because you have already learned it in previous chapters, whereby a service organization, if it sells, provides service to the customers on account, so there arises accounts receivable. Or if a merchandising organization sells goods on account to the customer, so there arises accounts receivable. Okay, so service organization records a receivable when it performs service on account. আর মার্চেন্ডাইজার সাধারণত রিসিভেবল রেকর্ড করে at the point of sale and merchant when the goods are delivered to the customers. So এগুলো আমরা জানি যে পেইড সেলস এর জার্নাল হচ্ছে দিস ওয়ান অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এন্ড সেলস রিটার্ন সেলস রেভিনিউ ক্রেডিট। এরপর যদি সেলস রিটার্ন হয় তাহলে রেভিনিউ কমে যাবে, সেলস রিটার্ন ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এরপরে যখন আমাদের রিসিভ করা হবে ফ্রম দ্য কাস্টমার্স, এরপরে তখন দেয়ার আর টু টার্মস, একটা হচ্ছে 2, 10 and 30. So if it is received within 10 days, then there will be discount which will be allowed to the customers. So এখানে আমাদের ডিসকাউন্ট থ্রেশহোল্ডের মধ্যেই ক্যাশ রিসিভ করা হচ্ছে। তাহলে জার্নালটা ছিল ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। সো এই রিকগনিশন ক্রাইটেরিয়াটা আমরা সবাই জানি। এখন হচ্ছে ভ্যালুয়েশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল। এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল should be shown in the current asset segment of the balance sheet, and accounts receivable should be shown at net realizable, cash realizable value. Okay, so cash realizable value, it means the cash that can be collected from the customers. Because if there is credit sales, so there is a possibility of not being collected. So that means that's the loss for the business organization, and company record this loss as bad debt expense. সো ওই ব্যাড ডেট এক্সপেন্সটা বাদ দিয়ে আমরা নর্মালি অ্যাকাউন্টস রিসিভেবলটাকে ক্যাশ রিয়েলাইজেবল ভ্যালুতে দেখাবো, তো যে টাকাটা আমরা রিয়েলাইজ করতে পারবো। সো এখানে আমরা দুইটা মেথড নিয়ে বেসিক্যালি কথা বলছিলাম, একটা হচ্ছে ডিরেক্ট রাইট অফ মেথড আর একটা হচ্ছে অ্যালাউন্স মেথড। সো বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু মেথড ইজ দ্য টাইমিং ডিফারেন্স। ওকে, সো নর্মালি আমার ডিরেক্ট রাইট অফ মেথডে অ্যাকাউন্টস ব্যাড ডেটটা আমি সাধারণত যখন রাইট অফ হয়, ব্যাড ডেটটা আমার যখন whenever it is certain that accounts receivable will not be collected, so that time we record bad debt expense. যেসে আমার সেলস হয়েছে 1 বছর 2022 সালে, কিন্তু আমার অ্যাকাউন্টস রিসিভেবল আনকালেক্টেড হয়েছে 2023 সালে, তাহলে ইফ উই ইউজ দ্য ডিরেক্ট রাইট অফ মেথড, তাহলে নর্মালি উই রেকর্ড দ্য ব্যাড ডেট এক্সপেন্স ইন 2023। ওকে, সো এটা নর্মালি তখন 2023 এর ইনকাম স্টেটমেন্টে ব্যাড ডেট এক্সপেন্সটা আসবে এবং ব্যালেন্স শিটে সেটা রিফ্লেক্ট হবে। আর ইফ উই ইউজ দ্য অ্যালাউন্স মেথড, তাহলে নর্মালি অ্যালাউন্স মেথডে আমরা ব্যাড ডেটটা সাধারণত ইয়ার অফ সেলস এর রেকর্ড করি। অর্থাৎ যে বছর আমি সেলস হয়েছে সেই বছরের রিপোর্টিং ডেটেই আই অলসো এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ আনকালেক্টেবল অ্যামাউন্টস, এবং সেটার উপর একটা অ্যালাউন্স আমরা রাখি। ওকে, সো এটা হচ্ছে যে বছর সেলস করা হচ্ছে সেই বছরই রাখা হচ্ছে। এবং সেখানে আপনাদেরকে আমি এই দুইটার একটা কম্পারেটিভ স্টাডি দেখেছিলাম, দুইটা মেথডের। ডিরেক্ট রাইট অফ মেথডে যখন আমরা ক্রেডিট সেলস করছি 2022 সালে, সো এরপরে যখন আমরা ক্যাশ কালেকশন করছি, এন্ড ক্যাশ কালেকশন করতে গিয়ে দেখলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল বিকামস আনকালেক্টেবল, সো and it is in the next year 2023, so we are recording bad debt expense in the next year. Okay, তাহলে নেক্সট ইয়ার ইনকাম স্টেটমেন্টে আমার এই ব্যাড ডেট এক্সপেন্স যাচ্ছে।
ওয়ারেজ ইন অ্যালাউন্স মেথড আমরা দেখি যে সেলস যে বছর করছি আমরা সেই বছরে একটা অ্যালাউন্স মেনটেন রেকর্ড করতেছি, এবং সেটা অ্যালাউন্স সাধারণত পার্সেন্টেজ অফ ট্রেড সেলস এর উপরে রাখা হয় অথবা পার্সেন্টেজ অফ অ্যাকাউন্টস রিসিভের উপরে রাখা হয়। তো দ্য জার্নাল এন্ট্রি ইজ ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট এন্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ক্রেডিট। ওকে, এখন এখান থেকে আরেকটা বিষয় ছিল যে প্রথমে আমরা ব্যাড ডেট অ্যালাউন্স ক্রিয়েট করবো, অর্থাৎ ব্যাড ডেট এক্সপেন্স রেকর্ড করবো, তারপরে সেখান থেকে আমরা রাইট অফ করবো আন্ডার অ্যালাউন্স মেথড। সো রাইট অফ করতে গিয়ে আমি যদি দেখি, সো রাইট অফের জার্নালটা হচ্ছে বেসিকলি যে অ্যালাউন্স আমি রেখেছিলাম সেই অ্যালাউন্স থেকে আমার লসটাকে অফসেট করব। তাহলে অ্যালাউন্স ক্রেডিট ছিল, এখন অ্যালাউন্সটা রাইট অফ মানে অ্যাকাউন্ট রিসিভেবলটা রাইট অফ হয়ে যাচ্ছে, স্যার অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি ক্রেডিট করে দিচ্ছি আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটসটা ডেবিট করে দিচ্ছি। আলটিমেটলি আমার অ্যালাউন্সের ব্যালেন্সটা কমে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হতে পারে যে আমি যে পরিমাণ অ্যালাউন্স রেখেছিলাম তার থেকে আমার অ্যাকাউন্টস রিসিভেবল রাইট অফ হতে পারে সেই পরিমাণ হতে পারে, অথবা কম বা বেশি হতে পারে। ওকে, সো যদি সেই পরিমাণে হয় তাহলে তো আমার অ্যালাউন্সে কোনো ব্যালেন্স থাকবে না। Let's say আমি 6,000 টাকা অ্যালাউন্স রেখেছিলাম আর রাইট অফ হচ্ছে 6,000 টাকা, তাহলে আলটিমেটলি ডেবিট কেস সেম হয়ে যাচ্ছে এবং দ্যার ইজ নো ব্যালেন্স। বাট যদি বেশি হয়ে যায়, তাহলে আমি যে পরিমাণ অ্যালাউন্স রাখছি তার থেকে লসটা যদি বেশি হয়, তাহলে অ্যালাউন্স উইল হ্যাভ এ ডেবিট ব্যালেন্স, এবং ডেবিট ব্যালেন্স ইট মিনস যে আমার ডেফিসিট থাকবে। তো নেক্সট ইয়ারে যখন আমি আবার ব্যাড ডেট রেকর্ড করবো তখন আমাকে আবার নতুন করে অ্যালাউন্স ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, আর যদি ক্রেডিট ব্যালেন্স থাকে, যেমন আমি 6,000 টাকা অ্যালাউন্স রেখেছিলাম কিন্তু রাইট অফ হচ্ছে 4,000 টাকা, তার মানে আমার এখন অ্যালাউন্সের ক্রেডিট ব্যালেন্স হবে, যেহেতু ক্রেডিট পাসটা বেশি। সো ইফ ক্রেডিট সাইড ইজ গ্রেটার, ইট মিনস ইট হ্যাজ এ ক্রেডিট ব্যালেন্স, এবং ক্রেডিট ব্যালেন্স মিনস হচ্ছে সারপ্লাস থাকবে। ওকে, তাহলে নতুন আমার অ্যালাউন্স রাখার সময় আবার ওই ব্যালেন্সটা আমি অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, সো দ্যাটস ওয়ান থিং দ্যাট আই হ্যাভ ডিসকাসড ইন দ্য লাস্ট ক্লাস। আরেকটা বিষয় হচ্ছে যে রিকভারি যদি হয়, অনেক সময় আমরা অ্যাকাউন্টস রিসিভেবল রাইট অফ করে দিই, অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করে দিচ্ছি হিসাবে খাতা থেকে, আবার পরবর্তীতে এই টাকাটা রিকভারি হচ্ছে। তাহলে রিকভারি হওয়ার জন্য আগে আমাদেরকে রিভার্স এন্ট্রি দিতে হবে, অর্থাৎ আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে যে রাইট অফ করে দিয়েছিলাম সেই জার্নাল যেটা দিয়েছিলাম তার রিভার্স এন্ট্রি অ্যাকাউন্টস রিসিভেবলকে আবার আমাদের হিসাবে খাতায় তোলার জন্য ডেবিট করতে হবে, আর অ্যালাউন্সকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে, অ্যালাউন্স ক্রেডিট। ওকে, এবং এখান থেকে তখন আবার ক্যাশ কালেকশন হবে, ক্যাশ ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল। এই পর্যন্ত ছিল আমাদের ডিসকাশন লাস্ট ক্লাসে। আচ্ছা, এখন আমাদের অলমোস্ট অনেক কিছু এক্সপ্লেইন করা হয়েছে, এখন এখান থেকে অ্যাকাউন্টস রিসিভেবল কিভাবে ভ্যালুয়েশন করে এটা একটু দেখি। সো এখানে আমাদের দুইটা অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আর একটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস। ওকে, সো ইউ সি এই হাউ আর দিস অ্যাকাউন্টস প্রেজেন্টেড অন দ্য ব্যালেন্স শিট। যেমন অ্যাকাউন্টস রিসিভেবল $500 ছিল বিগিনিং ব্যালেন্স, আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস 25 ছিল, তাহলে এটা আমি নর্মালি ব্যালেন্স শিট থেকে লেস করে দিব। 500 লেস 25, তাহলে 475। ওকে, তাহলে এটা হচ্ছে নেট অফ। এটা একটা ওয়ে যে আমি অ্যাকাউন্টস রিসিভেবল দেখি ব্যালেন্স শিটে দেখায়, তারপরে হচ্ছে সরি অ্যাকাউন্টস রিসিভেবল এখানে দেখালাম, তারপর এখান থেকে আমি কন্ট্রা অ্যাসেট অ্যালাউন্সটা লেস করে বাকিটুকু হচ্ছে ক্যাশ রিয়েলাইজেবল। এভাবে দেখাইতে পারেন, আবার একবারে মাইনাস করে নেট অফ করেও দেখাইতে পারেন। আচ্ছা, এখন আমরা একটু জার্নাল গুলো দেখি এবং এটার এই জার্নাল গুলো ইম্প্যাক্ট কি অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে বা ব্যালেন্স শিটে কি ইম্প্যাক্ট হবে সেটা একটু দেখার চেষ্টা করি। সো এখানে দেখেন ট্রানজেকশন গুলো হচ্ছে যে ক্রেডিট সেলস অফ $100, যেমন হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অ্যান্ড সেলস রেভিনিউ ক্রেডিট। তাহলে এটার জন্য আমার অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো কি চেঞ্জ হবে কিনা ফর দিস নিউ ট্রানজেকশন?
You understand what I said? প্লিজ স্যার রিপিট করবেন, বুঝতে পারি নাই। আচ্ছা, আমি এখানে বলছি যে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে এখানে যে ক্রেডিট সেলসটা হলো, এটা যে ট্রানজেকশন জার্নালটা দিলাম, জি স্যার। এই জার্নালের পরে হোয়াট উইল হ্যাপেন টু মাই অ্যাকাউন্ট ব্যালেন্স, এই অ্যাকাউন্ট ব্যালেন্সে কোনো ইমপ্যাক্ট হবে কিনা? অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ইনক্রিজ হবে। স্যার এটা ইয়ার এন্ডে করবো না স্যার? তখন তো দেখতে হবে তখন। হ্যাঁ, এখন যদি ট্রায়াল, যে ট্রায়াল টি অ্যাকাউন্টস করবেন, সেটা তো ইন্ডিয়াই করতে পারি। আচ্ছা, একটা মিনিট আর হচ্ছে তো শেষ। বুঝতে পারছেন? ঠিক আছে। ওকে, সো তাহলে দেখেন, নতুন করে আবার আমার অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 100 টাকা ডেবিট করেছি। সো আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেঞ্জ হবে এখন। অ্যাকাউন্টস রিসিভেবল 600 হবে। আর যদি সেলস এর একটা টি অ্যাকাউন্টস করতাম, তাহলে সেলসও আমার 100 টাকা ক্রেডিট হতো। আচ্ছা, তারপরে দেখেন, কালেক্টেড $333 অন অ্যাকাউন্ট। ওকে, তো জার্নালিটি হচ্ছে ক্যাশ ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে আবার তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স কমে যাবে বাই দ্য অ্যামাউন্ট অফ কালেকশন। এখন নতুন ব্যালেন্স হচ্ছে তাহলে 267। Am I clear with this? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো এরপরে হচ্ছে নতুন করে আমি $15 ব্যাড ডেট রেকর্ড করছি। সো অ্যাডজাস্টমেন্ট অফ $15 ফর এস্টিমেটেড ব্যাড ডেট। তাহলে জার্নাল কি হচ্ছে? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ক্রেডিট। ইট মিনস এখানে আমরা অ্যালাউন্স মেথডটা ফলো করছি। আর যদি ডিরেক্ট আইটেম মেথড করি, তাহলে তো আমরা সরাসরি অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করে দেবো, কোনো অ্যালাউন্স রাখার দরকার নেই। ওকে, তাহলে এখন দেখেন, $15 আমি নতুন করে অ্যালাউন্স রাখছি। সো অ্যালাউন্স নিউ ব্যালেন্স হচ্ছে তাহলে $40। আচ্ছা, এরপর হচ্ছে রাইট অফ অফ অ্যাকাউন্টস রিসিভেবল, আনকালেক্টেবল অ্যাকাউন্টস ফর $10। তো ইউ সি আমাদের আগে এখানে $40 অ্যাকাউন্টস অ্যালাউন্সের ব্যালেন্স ছিল, এখন এখান থেকে আমরা $10 রাইট অফ করে দিচ্ছি। তাহলে জার্নাল হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ডেবিট অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এখন দেখেন, উই আর মেকিং অ্যাকাউন্টস অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ডেবিট। আলটিমেটলি আমাদের ব্যালেন্স এখন কমে যাবে, যেহেতু রাইট অফ হয়ে গেছে। নাও দ্য নিউ অ্যাকাউন্ট ব্যালেন্স ফর অ্যালাউন্স ইজ $30। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, সাথে সাথে আমি অ্যাকাউন্টস রিসিভেবলকেও কিন্তু ক্রেডিট করে দিচ্ছি। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল প্রিভিয়াসলি হ্যাড 267, নাও $10 ক্রেডিট করে দিলে ইট উড বি 257। তাহলে ফাইনাল অ্যাকাউন্টস রিসিভেবলের ব্যালেন্স কত আছে? So what's the final balance for accounts receivable? স্যার ব্যালেন্স শিটের স্যার দেখাতে হলে তো স্যার ওই যে 257 থেকে 30 সেটা বাদ দিয়ে দেখাতে হবে ব্যালেন্স বলতে গেলে। হ্যাঁ, তাহলে ফাইনাল ব্যালেন্স ফর অ্যাকাউন্টস রিসিভেবল ইজ 257। আর 57। অ্যালাউন্সের ফাইনাল ফাইনাল ব্যালেন্স হচ্ছে
$30, তাহলে ক্যাশ রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 257 মাইনাস 30, তো 227। ওকে, আচ্ছা। সো এখান থেকে একটু অ্যাকাউন্টস রিসিভেবল ভ্যালুয়েশন আন্ডার ডিরেক্ট রাইট অফ মেথড, এই ট্রানজেকশন গুলো একটু দেখেন তো। Assume that Warden Company writes off Amy Durant's $200 balance as uncollectible on December 12th, Warden entry, তাহলে এটা ডিরেক্ট রাইট অফ মেথড। এখন দেখেন, এমি ডুরান্স হচ্ছে তাদের একজন কাস্টমার, সেই কাস্টমারের কাছ থেকে $200 যে ব্যালেন্সটা ছিল সেটা আনকালেক্টেবল হচ্ছে। সো আমরা ডিরেক্ট রাইট অফ মেথড, আমরা জার্নালিটি হচ্ছে ব্যাড ডেট ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে এইগুলো অলরেডি আমরা বলেছি, তারপরে এটা একটু রিভিউ একটু দেখেন। Allowance method for uncollectible accounts, companies estimate uncollectible accounts receivable, journal entries bad debt expense debit and allowance for doubtful debts credit। যখন রাইট অফ করবে তখন অ্যালাউন্স ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এগুলো একটু আবার দেখেন, এই ট্রানজিশন গুলো। Okay, so Hamson Furniture has credit sales of 12 lakh taka in 2017, of which 2 lakh remains uncollected at December 31st. The credit manager estimates that 12,000 of these sales will prove uncollectible. So what's the meaning of this uncollected and uncollectible? Hmm. স্যার আনকালেক্টেড অর্থ হলো যেটা এখনো কালেক্ট করা হয়নি, আর আনকালেক্টেবল অর্থ হলো যেটা এখন আর কালেক্ট করা আর যাবে না। Very good. অর্থাৎ এখানে ডেফিনেশন, এই দুইটার মিনিং কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ 200,000 টাকা রিমেইনস আনকালেক্টেড। এখন দেখেন, এদের ক্রেডিট সেলস ছিল 12 লাখ টাকা, এর মধ্যে 200,000 রিমেইনস আনকালেক্টেড অ্যাট ডিসেম্বর 31st। সারা বছর 10 লাখ টাকা আমি কালেকশন করেছি, আর অ্যাকাউন্ট ব্যালেন্স আছে হচ্ছে 200,000 টাকা। এখন এর মধ্যে ক্রেডিট ম্যানেজার এস্টিমেটস দ্যাট 12,000 অফ দিস সেলস উইল প্রুভ আনকালেক্টেবল। এর মধ্যে $12,000 হচ্ছে কি আনকালেক্টেবল হবে। আনকালেক্টেবল হচ্ছে এটা রাইট অফ। তাহলে এখন এই $12,000 জার্নাল হচ্ছে ব্যাড ডেট ডেবিট এন্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, রাইট? ওকে, সো দিস ওয়ান। আচ্ছা, এখন তাহলে আমরা এটা অ্যানাউন্স রেখেছিলাম
$12,000। এখন এখান থেকে দেখেন রাইট অফ হচ্ছে কত। ভাইস প্রেসিডেন্ট অফ ফাইন্যান্স অফ হ্যামসন কোম্পানি, হ্যামসন ফার্নিচার অন March 1, 2018 authorizes a write-off of 500 balance owed by R.A. Ware. তাহলে আমি দেখেন ওভারঅল অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে আমি $12,000 অ্যালাউন্স রেখেছিলাম। ওকে, এখন সেখান থেকে $500 অ্যাকচুয়ালি রাইট অফ হয়েছে এবং কাস্টমার হচ্ছে R.A. Ware। তাহলে এই রাইট অফ পড়াশোনার জার্নাল হচ্ছে অ্যালাউন্স ডেবিট অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 500। নাও ইউ সি অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 200,000 আর এখান থেকে আমরা রাইট অফ করে দিলাম $500। তাহলে ব্যালেন্স হচ্ছে 1,99,500। ওকে, আচ্ছা তারপরে এখানে দেখেন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস। তাহলে এটার ব্যালেন্সটা কি হবে? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট হ্যাজ, এখানে ছিল আমার ক্রেডিট ব্যালেন্স $12,000। $12,000 থেকে আরো 500 রাইট অফ করে দিচ্ছি, তাহলে আমার এন্ডিং ব্যালেন্স হচ্ছে 11,500। ব্যালেন্স শিটে যখন দেখাবো এই 1,99,500 থেকে অ্যালাউন্স হচ্ছে 11,500 লেস হবে। ওকে, আচ্ছা। সো রিকভারির ব্যাপারটা আগেও বলেছিলাম, এখন এখানে একটু জার্নাল গুলো আবার দেখেন। যদি আমার রাইট অফ করার পরে আবার রিকভারি হয়, ওকে। সো on July 1, R.A. Ware pays the 500 amount that Hampson had written off on March 1। তাহলে দেখেন এখানে আমরা আহ, আগের মার্চ মাসে 1 তারিখে রাইট অফ করে দিয়েছিলাম যে R.A. Ware এর অ্যাকাউন্ট ব্যালেন্সটা, এবং সেটা আবার রিকভারি হচ্ছে। হ্যাঁ, তাহলে রিকভারি হলে জার্নালটা কি হবে যে accounts receivable debit and allowance for doubtful debts credit, and then you can collect cash, so cash debit and accounts receivable credit। ওকে, একটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম। জি স্যার, আমাদের প্রতিষ্ঠানে 23 সালের ডিসেম্বর মাসে ক্লোজিং এর সময় 47 কোটি টাকার মালামাল সেল দেখায়। মার্কেটিং হুম, এ 47 কোটি টাকা মালামাল বেশি সেল দেখাইছে। হুম, দেখানোর পরে ওটা রিসিভেবল হয়ে আছে। এখন 25 সালে এসে মার্চ মাসের রিসিভেবল যখন টান দিছিল, টান দেওয়ার পরে 65 সামথিং ছিল রিসিভেবল। এর হুম, মধ্যে 47 কোটি টাকা 23 সালে রিসিভেবল ছিল। হ্যাঁ, পরবর্তীতে এখন এটা যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে তিনটা ইনভয়েসে 47 কোটি টাকা সেল দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ, ওই তিনটা ইনভয়েসই ফেক। ঠিক, হ্যাঁ জি, ফেক। হ্যাঁ, এখন সেক্ষেত্রে এখন ওই যে নতুন মার্কেটিং নতুন ডিরেক্টর আসছে, আগের যিনি ছিল উনি চলে গেছে। এরপরে অ্যাকাউন্টস এর নতুন আগের যে ডিরেক্টর ছিল উনিও চলে গেছে, নতুন একজন আসছে। এখন উনি যখন সবকিছু যাচাই বাছাই করে দেখতেছিল, তখন দেখতেছে যে এই অবস্থা। জি। এখন স্যার সেক্ষেত্রে তো এটা সেই 23 সালের স্টেটমেন্ট থেকে শুরু করে এ পর্যন্ত কারেকশন করে আসতে হবে না? এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিতে হবে। এটা অনেক বড় ভুল করছে আর অর্থাৎ। এটা ওই যে ফরওয়ার্ড সেল হয়, ওই যে ফরওয়ার্ড সেল দেখাইছে। হ্যাঁ, মানে কিন্তু সেলস এর জন্য নিয়ম তো হচ্ছে যে আপনার রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল ফুলফিল করতে হবে, জি এবং সাপোর্টিং ডকুমেন্টস তো থাকতে হবে। সেলস করছেন, হয়তো ডকুমেন্টসও রেডি করে ফেলছে, কিন্তু গুডস গুডস এর গুডস যে ট্রান্সফার হয়েছে সেই ধরনের কোনো ভাউচার বা এগুলো হয়েছে কিনা। আচ্ছা স্যার, এখন এফসি থেকেও
ওনারা ওই যে ওইরকম করে করছে, এরপর মার্কেটিং থেকে যখন ইনভয়েস যেগুলো হয়েছে ওগুলো ওইরকম করে ডকুমেন্টস আছে, কিন্তু বাস্তবতা ডিফারেন্ট। তাহলে ইনভেন্টরি কাউন্টিং করলে কি ইনভেন্টরির সাথে মিলে? না স্যার, ওখানে শর্টেজ আছে। মানে ইনভেন্টরি তো বেশি হওয়ার কথা না? আমি সেলস করি নাই, কিন্তু আমি ইনভেন্টরি সেলস দেখা দিচ্ছি, অর্থাৎ ইনভেন্টরি ক্রিয়েট করে দিচ্ছি। স্যার এফজি থেকেই মাল নাকি আউট হয় না, তাহলে তো মানে হয়ে এফজি গেছে। থেকেই ভুলভাবে। হ্যাঁ হুম। তাহলে তো স্যার মালগুলো যেহেতু উৎপাদন হইলে ইনভেন্টরিতে তো থেকে যাবে স্যার। এখন যদি আপনার ম্যানুফ্যাকচারিং হয় তাহলে তো সে ইনভেন্টরিতে থেকে যাবে আনটিল সেল করা পর্যন্ত। এখন এখন অনেকেই স্যার বলতেছে কি প্রোডাকশনই নাকি হয় নাই, এফজি থেকে ভুলভাবে ওই যে ট্রান্সফার দেখাইছে, এরপরে সেলও এখানে ফেক দেখাইছে, সেক্ষেত্রে এইভাবে হয়ে আসছে। অনেক বড় মাপের অ্যাকাউন্টিং জালিয়াতি। এইটা এখন মনে করেন আপনি যেমন 2023 সালে যদি এটা করেন, যেটা হয় এটা অ্যাকাউন্টস রিসিভেবল আছে, অ্যাকাউন্টস রিসিভেবল তো হয়ই নাই। আবার সেলস রেভিনিউ দেখাইছেন, ইট মিনস আপনার ইনকাম স্টেটমেন্ট, এটাও হয় নাই। ইনকাম স্টেটমেন্টে আপনার রেভিনিউ বাড়াই দিচ্ছেন। সো রেভিনিউ বাড়ার কারণে আপনার প্রফিট বাড়ছে, আর প্রফিট বাড়ার জি স্যার। কারণে আপনার এইটা আবার যদি চলে যায় রিটেন আর্নিংস স্টেটমেন্টে, তাহলে রিটেন আর্নিংস বাড়ছে। আর রিটেন আর্নিংস ইজ এ পার্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি। যদি আপনার পাবলিক লিস্টেড কোম্পানি মানে শেয়ার লিমিটেড কোম্পানি হয়, তাহলে শেয়ার হোল্ডার্স ইকুইটিও বাড়ছে। এখন এগুলো সব কমাইতে হবে। এতে করে স্যার কোম্পানির লাভ কি হলো? কোম্পানির লাভ হয়তো, কোম্পানির লাভ হয় না, এটা হচ্ছে ওই যে যারা সেলস পার্সন আছে, ব্যক্তির লাভ হয়েছে। সেলস দেখায়া তার যদি কোনো কমিশন নিচ্ছে। কমিশনের ব্যাপার থাকে বা আপনার ইয়া থাকে, তাহলে এগুলো সে ওই কমিশন নিয়ে নিছে। আর অনেক সময় মার্কেটিং পিপলদের অনেক ইনসেনটিভ বোনাস থাকে সেলসের উপরে, স্যার আমাদের ওই যে কালেকশনের উপরে দেয়, সেলস এর উপরে দেয় না। কালেকশনের উপরে। তাহলে কালেকশন করতেই পারে না, কেন করছে এটা? ক্যাশিয়ালাইজ আল্লাহ না জানে। করতে বললে কেন করছে? হয়তো এটা কি সেল লিমিটেড, বেশি দেখানোর জন্য। মানে না স্যার। লিমিটেড কোম্পানি নাকি? না স্যার, লিমিটেড না। আচ্ছা, এগুলো করে তাহলে এইটা কি আমরা আহ এটাকে আমরা বলি, ফাইন্যান্সের ভাষায় একটা থিওরি আছে, সেটা হচ্ছে এজেন্সি থিওরি। হ্যাঁ, এটা আরেকটা ডিসকাশন। এজেন্সি থিওরি মানে কি? যেমন মনে করেন আপনার এজেন্সি প্রবলেম, এটা এজেন্সি প্রবলেম ইট মিনস এখানে দুইটা পার্টি থাকে, এটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে এজেন্ট। এজেন্ট, হ্যাঁ। প্রিন্সিপালটাকে, এখন যদি মনে করেন লিমিটেড কোম্পানি হয়, তাহলে প্রিন্সিপাল হচ্ছে শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডার্সের টাকা, শেয়ার হোল্ডার্স আপনার কোম্পানিতে বিনিয়োগ করছে, কিন্তু শেয়ার হোল্ডাররা সবাই কিন্তু দেখে না। সবাই কি শেয়ার হোল্ডাররা কি কোম্পানি পরিচালনা করে? না। এখন হয়তো তাদের থেকে রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টররা করে, বোর্ড অফ ডিরেক্টর যেটা আমরা বলি, বোর্ড অফ ডিরেক্টরস এরা হয়তো দেখে। অনেক সময় বোর্ড অফ ডিরেক্টরসরাও দেখে না, দেখে হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি, ম্যানেজমেন্ট টিম আর কি দেখে। তাহলে ম্যানেজমেন্ট টিমরা বেসিক্যালি দে আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি টু রান এন্ড অপারেট দ্য বিজনেস। তো ম্যানেজমেন্ট টিমটা বেসিক্যালি হচ্ছে আমার এজেন্ট। আর প্রিন্সিপাল, শেয়ার হোল্ডাররাও আমার প্রিন্সিপাল, আর বোর্ড অফ ডিরেক্টরও আমার এজেন্ট, শেয়ার হোল্ডারদের এজেন্ট। দুই ধরনের এজেন্সি, একটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের এজেন্ট, আবার আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট টিমও আমার এজেন্ট। এখন এখানে কনফ্লিক্টটা হচ্ছে প্রিন্সিপালের সাথে এজেন্টদের কনফ্লিক্ট। এই জন্য এটাকে বলা হচ্ছে এজেন্সি প্রবলেম। ওকে, সো কনফ্লিক্টটা কি? প্রিন্সিপাল যখন দুইজনের গোল একরকম না, গোল ইনকনগ্রুয়েন্স একটা শব্দ আছে, অর্থাৎ দুইজনের গোল একরকম না। শেয়ার হোল্ডারদের গোল কি? শেয়ার হোল্ডার গোল হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা ফার্স্ট অফ অল। এবং তারা ইনভেস্ট করছে টু মেক মানি, তার মানে প্রথম তাদের অবজেক্টিভ হচ্ছে টু ম্যাক্সিমাইজ প্রফিট। আর যারা এজেন্ট আছে, মনে করেন ম্যানেজমেন্ট টিম, তার গোল কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন করা হইতে পারে, শেয়ার হোল্ডারদের সাথে মিলতেও পারে, আবার তার পার্সোনাল এজেন্ডাও থাকতে পারে। পার্সোনাল এজেন্ডা হচ্ছে মনে করেন তার ইনক্রিমেন্ট হবে, তারপরে তার
পে রাইজ হবে, ইনক্রিমেন্ট ইট মিনস পে রাইজ, হ্যাঁ, পে রাইজ হবে অথবা তার বোনাস হবে, এগুলো হচ্ছে তার এজেন্ডা বা তার অবজেক্টিভ। দেখেন তার প্রিন্সিপালের অবজেক্টিভের সাথে যখন আমার এজেন্টের অবজেক্টিভ মিলবে না, সো দেয়ার ইজ অ্যান এজেন্সি প্রবলেম। তখন কি করবে, যে এজেন্ট আছে সে তার প্রফিট ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য সে অ্যাকাউন্টিং টেকনিকের মিস ইউজ করবে। যেমন এই যে আপনার সেলস রেভিনিউ বাড়ায় দেখাইছে, হয়তো এখন মনে করেন তার ইনক্রিমেন্টের অথবা তার পারফরমেন্সটা, তার একটা কেপিআই হচ্ছে মনে করেন কোম্পানি প্রফিটেবিলিটি, হ্যাঁ, অর্থাৎ প্রফিট বেশি হলে সে প্রফিট বোনাস পাবে, ইনক্রিমেন্ট পাবে বা সামথিং লাইক দ্যাট। অথবা যদি শেয়ার মার্কেটে ট্রেডেড কোম্পানি হয়, তাহলে যখন তার প্রফিট বাড়বে আলটিমেটলি তার আর্নিংস পার শেয়ার বাড়বে। আর্নিংস পার শেয়ার যদি বাড়ে আলটিমেটলি এটার মার্কেট প্রাইসে রিফ্লেক্ট হবে, পিই রেশিও বাড়বে, পিই বাড়বে। সো এই কারণে সে কি করে, অ্যাকাউন্টিং যেই এটা ইয়েগুলো কি আছে স্যার? সেগুলো মিস ইউজ করে। বলেন, স্যার কিছু পি বলছেন? রেশিওটা কি স্যার? পি রেশিও মানে হচ্ছে প্রাইস আর্নিংস রেশিও, অর্থাৎ মার্কেট প্রাইস প্রাইস আর্নিংস রেশিও। আমি একটু মানে ডিপ শর্টের কথা বললাম, হয়তো আপনারা যখন ফিনান্স করবেন বা অ্যাকাউন্টিং এ আরো কোর্স করবেন, এই এজেন্সি থিওরি আপনারা সেভারাল টাইম শুনবেন। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ মার্কেট, এটার পি রেশিও হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার। ওকে, সো এইটা এখন এই এজেন্সি প্রবলেম গুলো মিটিগেট করার জন্য এজেন্সির একটা থিওরি আছে, এন্ড দ্যাটস ভেরি পপুলার থিওরি ইন ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং। আপনারা এখানে ফাইন্যান্সে মেজর করছেন, আন্ডার গ্রেড এরকম কেউ আছেন? বা অ্যাকাউন্টিং এ অনেকে হয়তো আমার ক্লাসে অনার্স মাস্টার্স করে আসছেন। জি স্যার, ফাইন্যান্সে স্যার অনার্স করে। ফাইন্যান্সে অনার্স মাস্টার্স করছেন, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এ অনার্স করছেন। মাস্টার্স, জি স্যার। অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স স্যার আছে। ওকে, সো এজেন্সি থিওরি এটা কখনো ডিসকাস করছে ক্লাসে বা জি করছেন? স্যার, আমরা পড়েছিলাম স্যার এজেন্সি থিওরিটা। অর্থাৎ এখানে স্যার প্রিন্সিপালের চাইতে এজেন্টের স্বার্থটা বেশি থাকে আর কি, সে তার স্বার্থটা স্যার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। ইয়েস, পারফেক্ট। এবং এটা হচ্ছে জেনসন এন্ড ম্যাকলিন নামে দুইজন প্রফেসর এই এজেন্সি থিওরিটা দিচ্ছেন। ম্যাকলিন, স্পেলিংটা ঠিক আছে? ম্যাকলিন, তাদের নাম অনুসারে এজেন্সি থিওরিটা এমনি মানে। নাস্তা করলাম আর কি, বাড়িতে খাওয়া দাওয়া তো আরো পরে। কি আছে তোরা, ভালো? কি করতে চাস? ওকে, সো এই এজেন্সি থিওরিটা হচ্ছে ফাইন্যান্সে ওয়ান অফ দ্য মোস্ট সর্ট আফটার থিওরি। হ্যাঁ, সবচেয়ে বেশি আমরা ইউজ করি অনেক কিছু, কর্পোরেট গভর্নেন্সের অনেক কিছু এক্সপ্লেইন করার জন্য আমরা যারা রিসার্চার আছি সাধারণত এজেন্সি থিওরি আলোকে এটা এক্সপ্রেস করার চেষ্টা করি। ওকে, সো এই এম আই ক্লিয়ার উইথ দিস ডিসকাশন? যতটুকু পর্যন্ত আমি লাস্ট এখানে জি বললাম আর কি। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আমরা এখন যে কথাটা বলবো সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা অ্যালাউন্সটা কিভাবে রাখি। অ্যালাউন্সটা দুইভাবে রাখার ওয়ে আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ সেলস, ট্রেড সেলস এর একটা পার্সেন্টেজ আমরা অ্যালাউন্স রাখতে পারি, আর একটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল উপরে পার্সেন্টেজ করতে পারি। আচ্ছা, এখন পার্সেন্টেজ অফ সেলস যদি হয়, বলছে ম্যানেজমেন্ট এস্টিমেটস হোয়াট পার্সেন্টেজ অফ পেইড সেলস উইল বি আনকালেক্টেবল। দিস পার্সেন্টেজ ইজ বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স এন্ড এন্টিসিপেটেড পেইড লস। এখন আমরা পেইড সেলস এর উপরে অ্যালাউন্সটা রাখবো, কত পার্সেন্ট রাখবো এটা বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স। এবং প্রতি বছরই মনে করেন আপনি ট্রেড সেলস করতেছেন, আর বছর শেষে যখন দেখতেছেন আহ, এম, মানে আমার ব্যাড ডেট লস হচ্ছে, তো দেখলেন যে এইভাবে প্রতি বছর এক বছর 5%, এক বছর 6%, এক বছর আবার 5%। ওকে, সো এইভাবে করে তাহলে আমরা একটা এস্টিমেট করছি যে এত পার্সেন্ট হচ্ছে আমার ক্রেডিট সেলস এর আনকালেক্টেবল হবে। সো এটা বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স। ওকে, সো এখানে একটা এক্সারসাইজ দেখেন। Assume that Gonzalez company elects to use the percentage of sales basis
Now it concludes that 1% of trade sales, net trade sales will become uncollectible এবং trade sales হচ্ছে আমার 8 লাখ টাকা। সিম্পল, আমার আমি অ্যালাউন্সটা রাখছি বেসড অন পার্সেন্টেজ অফ ট্রেড সেলস এবং ট্রেড সেলস এর অ্যামাউন্টও বলা আছে আর অ্যালাউন্সের পার্সেন্টেজও বলা আছে। তাহলে এখানে 1% করে দেন। 8 লাখ টাকার 1% হচ্ছে 8,000 টাকা। ওকে, তাহলে আমার ব্যাড ডেট এক্সপেন্স হচ্ছে 8,000 টাকা আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস হচ্ছে 8,000। ওকে, am I clear? জি স্যার। Okay. স্যার ওনারা আচ্ছা, ডিরেক্ট রাইট অফ অথবা অ্যালাউন্স মেথড ফলো করে কিনা এটা তো বলে দেন। এটা তো আপনি অ্যালাউন্স রাখতেছেন, এটা তো আপনার ডিরেক্ট রাইট অফ, এটা রাইট অফ হয় নাই তো। এখন ইউ আর জাস্ট এস্টিমেটিং যে 1% আমার আনকালেক্টেবল হবে। এরপরে নেক্সট ইয়ারে গিয়ে দেখবেন যে কত পার্সেন্ট বা অ্যাকচুয়ালি কত টাকা আনকালেক্টেবল হয়েছে। ওকে, ঠিক আছে। এখন তো স্যার এটা রাইট আপ করা হচ্ছে না, এটা জাস্ট আপনার ব্যাড অ্যালাউন্স ডেট রাখতেছেন। এস্টিমেট করে একটা জার্নাল দেওয়া হচ্ছে। হুম। আচ্ছা, এরপরে আচ্ছা, পার্সেন্টেজ অফ ট্রেড সেলস এর একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স disregards the existing balance in allowance for doubtful accounts. Very important note. Adjusting entry to record bad debt disregards the existing balance in allowance for doubtful accounts. অর্থাৎ এর কথা হচ্ছে যে আমি আগে থেকে যদি আমার কোনো অ্যালাউন্স থাকে এবং আমি ডিরেক্ট রাইট আমি পার্সেন্টেজ অফ ট্রেড সেলস অ্যাপ্রোচ ফলো করি, তাহলে আমি আগের অ্যালাউন্স ব্যালেন্সটা আমি ডিসরেগার্ড করবো, অর্থাৎ এটাকে কনসিডার করবো না। নতুন যেটা আমাকে যত পার্সেন্ট হয় সেটাই করে দিতে হবে। যেমন 1% হয়েছে, 1% 8,000 টাকা হয়, 8,000 টাকাই করতে হবে। কারণ আগে দেখেন ক্রেডিট ব্যালেন্স ছিল 1723। ইট ডাজন্ট মিন যে আমি 1723 বাদ দিয়ে স্যার বাকিটা রাখবো। যদি আবার আবার একটু রিপিট করতেন। হ্যাঁ, অর্থাৎ এখানে যদি আমি আগে থেকে কোনো অ্যালাউন্সের ব্যালেন্স থাকে তাহলে সেটা আমি কনসিডার করব না ইন আন্ডার পার্সেন্টেজ অফ সেলস অ্যাপ্রোচ। তাহলে আগে দেখেন অ্যালাউন্সের একটা ব্যালেন্স ছিল 1,723 টাকা আর আমি নতুন করে আবার অ্যালাউন্স রাখছি 8,000 টাকা। এখন যদি আমার পার্সেন্টেজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল মেথড হয় তাহলে আবার আপনি অ্যালাউন্সকে কনসিডার করতে হবে। ওকে, আগের যে অ্যালাউন্সটা ছিল সেটা তখন আপনাকে বাদ দিতে হবে বা যোগ করতে হবে। ওটা কি তো স্যার ওপেনিং ধরতে হতো? ওপেনিং ধরতে হবে, হ্যাঁ। ওকে, সো যেমন হচ্ছে পার্সেন্টেজ অফ রিসিভেবল অ্যাপ্রোচে দেখেন ম্যানেজমেন্ট এস্টাবলিশেস এ পার্সেন্টেজ রিলেশনশিপ বিটুইন দ্য অ্যামাউন্ট অফ রিসিভেবলস এন্ড এক্সপেক্টেড লসেস ফ্রম আনকালেক্টেবল অ্যাকাউন্টস। এখন এখানে একটু বলি, যেমন অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে যখন আপনি হ্যাঁ বলুন। পার্সেন্টেজ করবেন তখন দুইটা হইতে পারে। করো, অঙ্ক করো, অঙ্ক করো। একটা হচ্ছে কম্পোজিট রেট থাকতে পারে আর একটা হচ্ছে সিঙ্গেল রেট থাকতে পারে। ওকে, সিঙ্গেল রেট ইট মিনস যেমন মনে করেন আমার অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে এখানে অল টুগেদার 36,950। এখন যদি ইফ আই ইউজ এ সিঙ্গেল রেট সে 5%, তাহলে অ্যালাউন্স হবে 5% অফ দ্যাট। আর একটা কম্পোজিট রেট যদি ইউজ করেন তাহলে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল এর উপরে আহ আমার ডিফারেন্ট পার্সেন্টেজ করতে হবে, অর্থাৎ অ্যালাউন্সের পার্সেন্টেজটা ডিফারেন্ট হবে। ডিফারেন্ট মানে কি, যে এইজিং দ্য অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল বয়স অনুসারে অ্যালাউন্সের পার্সেন্টেজটা হবে। বুঝে, কাস্টমার ব্যালেন্সেস আর ক্লাসিফাইড বাই দ্য লেন্থ অফ টাইম দে হ্যাভ বিন আনপেইড। কারণ দেখেন আমি সব কাস্টমারের কাছ থেকে যেই পাওনাটা, এখন এইটা এরকম না যে আমি যেই পাওনাটা যত বেশি ধরে ডিউ আছে, যাতে আমার টেনিউর আছে, টেনিউরের পরে আরো বেশি দিন যত যাচ্ছে তত কি না পাওয়ার চান্স বেশি হচ্ছে না? আর যেটা এখনো ডিউ হয় নাই, অর্থাৎ টেনিউর এখনো ম্যাচিউর হয় নাই অ্যাকাউন্টস রিসিভেবলটা, তাহলে সেটা তো না পাওয়ার চান্স কি কম না? আর যেটা অলরেডি অ্যাকাউন্টস রিসিভেবল ডিউ হয়ে গেছে এবং সময়ও পার হয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছি না, তাহলে সেটা কি না পাওয়ার চান্স বেশি না?
ইউ জি আন্ডারস্ট্যান্ড স্যার। মাই পয়েন্ট? জি স্যার। এই সেই কথাটাই বলার চেষ্টা করতেছি। তাহলে এখানে দেখেন আমার তখন অ্যাকাউন্টস রিসিভেবলকে আমি ক্লাসিফিকেশন করবো বেসড অন এইজিং, যে কত বয়স হয়েছে। এইজিংটা কিভাবে করে ক্লাসিফিকেশনটা? একটা হচ্ছে নট ইয়েট ডিউ, অর্থাৎ যেটা এখনো ডিউ হয় নাই, অর্থাৎ টেনিউর এখন মেচিউর হয় নাই এটা। আর আরেকটা হচ্ছে যে পাস্ট ডিউ, অর্থাৎ মেচিউর হয়ে গেছে কিন্তু এখনো আদায় হয় নাই। তো সেটাকে আবার ক্লাসিফিকেশন করছে, যেমন 1 to 30 days, অর্থাৎ 1 মাসের কম, 31 to 60 days, 2 থেকে 3 মাস, 61 to 90 days, 2 থেকে 3, সরি এটা 1 থেকে 2 মাস, আর এটা 2 থেকে 3 মাস, আর ওভার 90 days, অর্থাৎ 3 মাসের বেশি যেটা ডিউ আছে। ক্লিয়ার? এখন এইটা ডিপেন্ডস অন আপনি এজিংটা কিভাবে করতেছেন। আপনার কোম্পানি চাইলে আরো ডিফারেন্ট ফর্মুলা ইউজ করতে পারে এজিং এর জন্য। তো এরা হচ্ছে 1 মাস, 2 মাস, তারপরে 3 মাস, 3 মাসের বেশি ভাবে করে করতেছে। 3 মাসের বেশি যেটা, এটা হয়তো আচ্ছা। এখন দেখেন তাহলে আমি কাস্টমারের ক্লাসিফিকেশন করতেছি। তাহলে টিই অ্যাডাল্ট $600 একটা কাস্টমার আছে আমার, এবং সেটা ব্রেকডাউন হচ্ছে তার কাছ থেকে আমি যেটা সেলস করেছিলাম সেটা 1 to 30 days, অর্থাৎ তার কাছ থেকে আমি ডিফারেন্ট ডেটে আমি সেলস করেছি লেটস সে। তাহলে এর মধ্যে একটা সেলস হচ্ছে যেটা আমার 1 মাসে অলরেডি মেচিউর হয়ে গেছে, কিন্তু 1 মাস ধরে পাচ্ছি না, সেটা $300। আরেকটা হচ্ছে 2 থেকে 3 মাস, $200। একটা হচ্ছে ওভার 3 মাসের বেশি হয়ে গেছে, এরকম $100। আচ্ছা, বোর্ডস, ওর কাছে আমার $300 পাওনা, এবং এটা এখনো ডিউ হয়, মেচিউর হয়নি। কার্লের $450 পাওনা, এবং সেটা হলো একটা 1 মাসের ম্যাচুরিটি, একটা হচ্ছে 2 মাসের বেশি ডিউ আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এভাবে করে আমি এজিং করে নিচ্ছি। তাহলে দেখলাম যে নট ইয়েট ডিউ এর অ্যামাউন্ট হচ্ছে 26,200 টাকা, সরি টোটাল 27,000 টাকা। আর 1 মাসের বেশি ডিউ আছে হচ্ছে, লেস দেন 1 মান্থ হচ্ছে 5,700 টাকা। আর 1 মাস থেকে 2 মাসের মধ্যে ডিউ আছে 3,000 টাকা। দিস ওয়ান ইজ 12,000 টাকা, 1,900। সো অল টুগেদার এই 39,600 টাকা হচ্ছে এই ব্রেকডাউন। ওকে, তাহলে দেখেন এখন যেটা আমার এখনো ডিউ হয় নাই, এটার আমার আনকালেক্টেবল হওয়ার চান্স হচ্ছে কম, এবং এটার অ্যালাউন্স হচ্ছে 2%। যেটা 1 মাসের বেশি ডিউ আছে সেটা পার্সেন্ট না পাওয়ার চান্স একটু বেশি। সো এটার জন্য অ্যালাউন্স 4%, এটার জন্য অ্যালাউন্স 10%, এর জন্য অ্যালাউন্স। দেখেন এখানে কিন্তু একটা রেট না, দেয়ার আর ডিফারেন্ট রেটস, রাইট? যেটা বেশি, যতদিন ডিউ আছে সেটার জন্য না পাওয়ার চান্স বেশি, এবং সেটার জন্য অ্যালাউন্সও বেশি। তাহলে 27,000 ইন 2%, 540 টাকা, এভাবে করে পার্সেন্টেজ করে ইউ গট দিস ফিগার 2,228। আচ্ছা, আপনার এই এজিংটা একটু লিখে নেন তো, পরীক্ষায় কিন্তু এজিং এর ম্যাথ আসে। স্যার পার্সেন্টেজ গুলা কি দেয়া থাকবে, না এটা মেজারমেন্টকে আচ্ছা, ধরতে হবে? এখন কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজটা দেয়া থাকবে, আর রিয়েল লাইফে পার্সেন্টেজটা বের করবেন। ইট ডিপেন্ডস অন ইউর এক্সপিরিয়েন্স, অন ইউর ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আর কোম্পানি প্র্যাকটিস। ওকে, এম আই ক্লিয়ার? জি স্যার। স্যার আমরা কি এটা নোট করব? হ্যাঁ, একটু নোট করে নেন, তাহলে হয় কি আমি আমার ম্যাথ যখন করাবো তখন ধরে ফেলতে পারবেন। আচ্ছা, পার্সেন্টেজটা কি?
স্যার, আগের যে স্লাইডটা ছিল, যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের, ওইটার হ্যাঁ, এইটার এটা একটু বুঝাবেন স্যার, এই যে লেজারটা। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এটা লেজার বলতে 1723 ইজ দ্য বিগিনিং ব্যালেন্স। হ্যাঁ, আর এর সাথে নতুন করে আবার অ্যানাউন্স রাখছেন 8000 টাকা, তাহলে ট্রেড ব্যালেন্স হচ্ছে 9723। ওকে স্যার। স্যার এটার আগের স্লাইডটা একটু দেখাবেন স্যার? এটার আগেরটা স্যার, আরো কিছুক্ষণ আগে স্যার। যে এজিং শিডিউলের এটা এই যে শিডিউলের আগে স্যার, আগে পিছনে স্যার, একটু একটা this one, আরেকটু পিছনে স্যার। this one, না স্যার, আরেকটু পিছনে স্যার, আরেকটু স্যার। জি স্যার, এটা স্যার, এইটা স্যার বুঝলাম না। এটা কি এইটা বুঝি নাই স্যার, এটা 500 রাইট অফ করে দিয়েছেন? ওই যে আমার আগে যে অ্যালাউন্স রেখেছিলাম $12,000, সেখান থেকে 500 টাকা রাইট অফ হয়েছে। তাহলে রাইট অফ হলে জার্নালটা কি হয়, অ্যাকাউন্ট রিসিভেবলকে কমাই দিতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল পেইড, আর অ্যালাউন্স পেইড করেছিলেন, এখন ওই অ্যালাউন্স থেকেই আপনি রাইট অফ করবেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। স্যার এই যে এজিং শিডিউলটা স্যার, এটা ঠিক বুঝতে পারলাম না স্যার। এজিং শিডিউল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলকে আপনি বয়স অনুসারে ক্লাসিফিকেশন করবেন। এজিং মানে বয়স। যেমন আমি এই যে অ্যাকাউন্ট রিসিভেবল যেগুলো আমার ছিল, টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল ওয়াজ দিস অ্যামাউন্ট, এবং আউট অফ দিস এখানে আমার 3 4 5 6টা কাস্টমার ছিল, মানে 6 ধরনের কাস্টমার ছিল আর কি। জি তো স্যার, যে এখন এই ছয় ধরনের কাস্টমারদের আপনার 1 থেকে 30 বা 31 থেকে 60, তারপরে 61 থেকে 90, এইগুলো কি স্যার বয়স বোঝাচ্ছে? এটা বয়স বলতে কাস্টমারের কাছ থেকে যে আমি ক্রেডিট সেলস করছিলাম, এর মধ্যে হচ্ছে নট ইয়েট ডিউ, অর্থাৎ এখনো যেটা মেচিউর হয় নাই, সেই অ্যামাউন্ট হচ্ছে একটা ক্লাস। আর যেটা হচ্ছে নাম্বার অফ ডেজ পাস্ট ডিউ, অর্থাৎ যেটা মেচিউর হয়ে গেছে কিন্তু আমি পেমেন্ট করি নাই, মানে রিসিভ করিনি, সেটা আবার হলো 1 মাস বয়সী, 2 মাস, 3 মাস, 3 মাসের বেশি এভাবে করে রিসিভ খরচ। The total estimated bad debts স্যার প্রথম যে 2228, হ্যাঁ, এটা স্যার এটা কি কোনো পার্সেন্টেজ আছে স্যার? এইটা হচ্ছে টোটাল প্রথমটা স্যার, প্রথমটা। এই চারটার পার্সেন্টেজের সামেশন। ও আচ্ছা আচ্ছা, এটা কি এই অ্যাভারেজ না? পার্সেন্টেজটা বের টোটাল, করছি স্যার, এই যে টোটালের পাঁচটা সঙ্গে সামেশন স্যার, হ্যাঁ, 5টা সামেশন। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে 27,000 টাকার 2% করে আসছে 540, তারপরে 5,700 টাকার 4% স্যার করে এই আসছে 228, এই সব পার্সেন্টেজটা সেশন। পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করলাম স্যার? পার্সেন্টেজটা এই যে কোশ্চেনে দেয়া থাকে, এই জন্য ওইভাবে করে করছি। ও আচ্ছা আচ্ছা স্যার, আমি এই জিনিসটা স্যার বুঝতেছি না যে আসলে এটা কোশ্চেনে দেওয়া থাকে। পার্সেন্টেজটা তাহলে তো- এখানে দেখেন, বেসিক লজিকটা কি, যে অ্যাকাউন্ট রিসিভেবলটা যত বেশি ডিউ থাকবে, সেই অ্যাকাউন্ট রিসিভেবলটা না পাওয়ার চান্স তত বেশি, এবং এখন দেখেন আস্তে আস্তে বাড়তেছে। এবং অনেক সময় অনেক ইন্ডাস্ট্রিতে 90 ডেজে বেশি হলে বা 120 ডেজে বেশি হলে সেটাকে আমি রাইট অফ করে দেওয়া, অর্থাৎ 100%ই আনকালেক্টেবল হয়ে যাবে, তখন অ্যালাউন্স একদম পুরাটাই রাইট অফ হয়ে যাবে। ঠিক আছে? জি আচ্ছা, এখন এখানে যে কথাটা বলার জন্য এটা বলা, সেটা হচ্ছে যদি আমি পার্সেন্টেজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল মেথড ফলো করি, তাহলে আগের যদি কোনো ক্রেডিট ব্যালেন্স থাকে বা ডেবিট ব্যালেন্স থাকে সেটা আমি অ্যাডজাস্ট করবো। ওকে, সো এখানে বলছে assume that unadjusted trial balance shows allowance for doubtful debts with a credit balance of 528। আগে থেকে $528 একটা ব্যালেন্স ছিল। ওকে, সো এবং সেটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এখন আমি আগের ক্লাসে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে what does debit balance and what does credit balance mean। এখন অ্যালাউন্সের ক্রেডিট ব্যালেন্স থাকা মানে কি, সারপ্লাস না ডেফিসিয়েন্সি, আর ডেবিট ব্যালেন্স থাকা মানে কি? ডেবিট ক্রেডিট ব্যালেন্সটা ব্যালেন্স মানে surplus।
ডেবিট আর মানে হচ্ছে ডেফিসিয়েন্সি, আর ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে সারপ্লাস। ওকে, সো এটা কিভাবে, যেমন মনে করেন এখানে আমি অ্যালাউন্স রাখছিলাম, এই যে এখানে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি অ্যালাউন্স রেখেছিলাম 6000 টাকা, আর আমার রাইট অফ হয়েছে 10,000 টাকা। তাহলে আমি যখন অ্যালাউন্সের একটা টি অ্যাকাউন্ট করবো, তাহলে আমার অ্যালাউন্সের ব্যালেন্সটা হবে কত বেসিকলি? 4,000 টাকা। 4,000 টাকা। আমার এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, কারণ ডেবিট সাইডটা বেশি না। এই ব্যালেন্স সিডিটার পরে এখানে ব্যালেন্স বিডি লিখবেন, বিডিটা আসবে, ঠিক বিডি আছে। লিখবেন ডেবিট পাশে 4,000 টাকা। ইট মিনস তাহলে আমার ঘাটতি আছে না, তাহলে আমি 4,000 টাকা 6,000 টাকা অ্যালাউন্স রাখছিলাম, কিন্তু আমার লস হয়েছে, রাইট অফ হয়েছে 10,000 টাকা। মানে কি আমার ঘাটতি না? তাহলে নতুন করে যখন আমি আবার ব্যাড ডেট রাখবো, তখন আগের ঘাটতি পূরণ করে তারপরে আবার নতুন করে ব্যাড ডেট রাখতে হবে। অর্থাৎ যদি ডেবিট ব্যালেন্স থাকে সেটা যোগ করে নিতে হবে। আর যদি এটা এরকম হইতো 6,000 টাকা কিন্তু রাইট অফ হয়েছে 4,000 টাকা, লেটস সে এটা 10,000 না হয়ে এভারেজ 4,000, তখন কি হতো? ডেবিট পাশে 4,000 টাকা, কিন্তু ক্রেডিট পাশে হচ্ছে 6,000 টাকা, তার মানে তখন ব্যালেন্সটা কি আমার ক্রেডিট ব্যালেন্স হইতো না? তাহলে 2,000 টাকা এখানে থাকতো, আর এখানে 6,000, তাহলে এখানে হচ্ছে 2,000 টাকা এখানে চলে আসতো। তো ইট মিনস তখন আমার এটা হলো ক্রেডিট ব্যালেন্স থাকছে। ক্রেডিট ব্যালেন্স মানে কি সারপ্লাস, অর্থাৎ আমি 6,000 টাকা রাখছিলাম কিন্তু লস হয়েছে 4,000 টাকা, তাহলে 2,000 টাকা এখন কি রয়ে গেছে না আমার? ওকে, তাহলে এখানে বেসিক ফর্মুলাটা হচ্ছে ডেফিসিট যদি থাকে তাহলে এটা অ্যাড হবে, আর যদি সারপ্লাস থাকে, আগে থেকে আমার সারপ্লাস ব্যালেন্স থাকে, তাহলে সেটা নতুনটা করার সময় নতুন ব্যালেন্সটা আমি এখান থেকে ডিডাক্ট করে দিব। ওকে, তাহলে এখন এবার গো টু দ্য কোয়েশ্চেন। এটা স্লাইড স্যার আমাদের আর কয়টা ক্লাস বাকি আছে স্যার? হ্যাঁ, আমাদের আর কয়টা ক্লাস হবে স্যার? আজকে আমাদের ক্লাস নাম্বার মনে হয় 19, টোটাল 30টা ক্লাস আছে। স্যার 11 রিমেইনিং লেফট। জি, ওকে, সো তাহলে এখানে দেখেন যে assume that unadjusted trial balance shows allowance for doubtful debts with a credit balance of 520, অর্থাৎ আগে থেকেই আমার অ্যালাউন্সে ব্যালেন্স আছে 528। ওকে, সো তাহলে নতুন ব্যালেন্স হচ্ছে, এখন নতুন করে আমি কত দেখলাম যে আমার অ্যালাউন্স হচ্ছে 2,228। 2,228। তাহলে আবার নতুন করে আর কত ব্যালেন্স রাখতে হবে, মানে ব্যাড ডেট রাখতে হবে? কিন্তু 2228 থেকে স্যার ওই ওই নতুনটা 500 বাদ দিয়ে নিতে হবে, জি হ্যাঁ। বাদ দিয়ে দিতে হবে। সতেরোশো রাখলে হচ্ছে। ওকে স্যার, তাহলে 1,700 হচ্ছে নতুন ব্যালেন্স। ওকে, এটা হয়েছে সবার? স্যার এটা আরেকটু রিপিট করেন তো স্যার। অ্যালাউন্সের নর্মালি ক্রেডিট ব্যালেন্স হয়, হ্যাঁ। হুম, জি স্যার। যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে ইট মিনস ইট হ্যাজ এ সারপ্লাস ব্যালেন্স, হ্যাঁ। এবং সারপ্লাস থাকলে আমরা মাইনাস করে নিব। একটু আগে আমি একটা এখানে ফর্মুলা লিখেছিলাম না? মানে হচ্ছে যে আমরা ওই যে মানে 2228 থেকে 528 বাদ বাদ দিয়েছি। বাদ দিব, বাদ দিয়েছি। এটা মানে হচ্ছে এরকম, মনে করেন অ্যালাউন্সটা তো আপনার একটা সঞ্চয় না? জি স্যার।
মনে করেন আপনি ব্যাংকে 5,000 টাকা আপনার ডিপোজিট দেখতে চান, মানে সবসময় আপনার 5,000 টাকা সঞ্চয় করে রাখতে চান। এখন ব্যাংকে যদি আপনার অলরেডি 2,000 টাকা মানে আপনার ডেবিট ব্যালেন্স থাকে, ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে অলরেডি আপনার সারপ্লাস ব্যালেন্স আছে, তাহলে আপনাকে নতুন করে আর কত টাকা জমা দিতে হবে? 3,000 3,000। স্যার। 3,000 টাকা। আচ্ছা, এখন যদি উল্টাটা হয় যে আপনি ব্যাংকে 5,000 টাকা ডিপোজিট রাখতে চান, কিন্তু আগে থেকেই আহ, বেশি ওভারড্রাফট ছিল, অর্থাৎ বেশি উত্তোলন করে ফেলছেন, 2,000 টাকা আপনার ডেফিসিট ব্যালেন্স আছে, আপনার ক্রেডিট ব্যালেন্স আছে, ওভারড্রাফট হুম করছেন, হুম। ওভারড্রাফট, তাহলে এখন কত টাকা ইয়ে করতে হবে, ডিপোজিট করতে হবে? 7,000। পাঁচ 5,000 7,000। হ্যাঁ, তার মানে 7,000 স্যার। আগে যে 2,000 টাকা ঘাটতি ছিল সেই ঘাটতিটা মিট আপ করে আরো 5,000 টাকা, টোটাল কত? 7,000 টাকা। তো এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ডুইং অ্যালাউন্স। তাহলে অ্যালাউন্সের যে আমার ডেবিট ব্যালেন্স থাকে, তাহলে মানে হচ্ছে ডেফিসিট আছে, তাহলে ডেফিসিট হলে আমি আগের নতুন ব্যালেন্স যখন রাখবো তখন ওই ডেফিসিয়েন্সি মিট আপ করে তারপরে নতুন ব্যালেন্স রাখবো। আর অ্যালাউন্সে যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তার মানে হচ্ছে সারপ্লাস আছে, সারপ্লাস হলে আগেরটা মাইনাস করে নিবো আর কি, তাই? এটা হচ্ছে ডিসকাশনটা। স্যার স্যার এই যে সেকেন্ড যেটা বললেন স্যার, এটা কি অ্যাজ ইউজুয়াল থাকে? হ্যাঁ, ডেবিট ব্যালেন্সও থাকতে পারে, কারণ ওই যে আপনি 6,000 টাকা অ্যালাউন্স রাখছেন কিন্তু 10,000 টাকা রাইট অফ হয়েছে, তাহলে আপনার কি আরো এখন ঘাটতি হয়ে গেছে না? আর মানে জি নতুন স্যার। যখন অ্যালাউন্স রাখবেন ওই আগে তখন আর বেশি করে রাখবেন, ঠিক আছে? স্যার জি স্যার। অ্যালাউন্সের নর্মাল ব্যালেন্স কি ক্রেডিট হয় সবসময়? নর্মাল ব্যালেন্স নর্মালি ক্রেডিট হবে, জি। যদি তাহলে কিছু স্যার আমরা বলা না এভাবে থাকে বলতে ক্রেডিট পারি ব্যালেন্স। কি যে ক্রেডিট হইলে পরে যদি ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স থাকে তাইলে হচ্ছে যে আমরা ওইটা বাদ মাইনাস দিয়ে করবেন, বাকিটুকুন আমরা অ্যাড করব, আর যদি হ্যাঁ, ডেবিট ব্যালেন্স হয় তাহলে আমরা ওইটুকুন অ্যাড করে নিয়ে অ্যাড টোটাল করতে আমাকে হবে, বানান জি, ওইটুকুন জি, জি, ডেবিট ব্যালেন্স জি, বানাতে হবে। জি, জি। আচ্ছা, ডিসপোজিং অফ অ্যাকাউন্টস এটা আমার দরকার নাই এখানে। আচ্ছা, ফ্যাক্টরিং করা, ফ্যাক্টরিং নর্মালি আসে না পরীক্ষায়, দরকার নাই। ক্রেডিট কার্ড সেলস এগুলো দরকার নাই, এগুলো পরীক্ষায় আসে না, আননেসেসারি। আর নোটস এর বিষয়গুলো দরকার নাই, নোটসও খুব বেশি থাকে না। নোটস গুলো আপনারা আরো আরেকটা চ্যাপ্টারই আছে আমাদের, আহ, ওখানে দেখবেন। আর কি কি থাকে না বললেন, একটু বলবেন? নোটস এর এই বিষয়গুলো সাধারণত আমাদের ফ্যাক্টরিং, নোটস। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ থাকে। স্যার ফ্যাক্টরিং নিয়ে কিছু বললেন স্যার? ফ্যাক্টরিং এগুলো পড়তে হবে না, এগুলো পরীক্ষা আসে না। এগুলো তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ওকে ওকে। ওইসব কোর্সে দেখতে পারবেন, এখানে দরকার নেই ওকে স্যার। এগুলো। আরো কি বললেন স্যার? ফ্যাক্টরিং, নোটস। ওকে স্যার। এগুলো দরকার নেই, এগুলো সহজ জিনিস এগুলো। যে নোটস এর এগেনস্টে ইন্টারেস্ট হয়, ইন্টারেস্টে তারপরে ক্যাশ কালেকশন করতে হয়, এগুলো দরকার নেই, এগুলো সময় নষ্ট করে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসে হলো একটা রেশিও আসে, যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও। এইটা একটু ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু লিখে রাখেন, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও। সো এখানে ফর্মুলাটা লেখেন আর অ্যাপ্লিকেশনটা একটু দেখেন কিভাবে টার্নওভার রেশিওটাকে কমপ্লিট করতে হবে। যাও। Okay, so the formula is net credit sales divided by average accounts receivable.
আর এভারেজ করার সময় আমি মনে হয় আগেও আপনাদেরকে বলছিলাম যে যখন ওই যে আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করি, তাহলে এভারেজ অ্যাকাউন্টস তখন ইনভেন্টরি বের করি, তাহলে ইনভেন্টরিটা এভারেজ কিভাবে করি, যে বিগিনিং এবং এন্ডিং কে দুই দিয়ে ভাগ করি, তাই তো? সেম থিং গোস ফর রিসিভেবল। যদি আমার রিসিভেবলে দুইটা ব্যালেন্স থাকে, একটা বিগিনিং ব্যালেন্স একটা এন্ডিং থাকে, তাহলে আমি দুইটাকে অ্যাভারেজ করে নেব। তো শুধু ডিফারেন্স শুধু হচ্ছে ওইখানে হবে কস্ট অফ গুড সোল্ড আর এখানে হচ্ছে নেট ক্রেডিট সেল। হ্যাঁ, কস্ট অফ গুডস ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, আর এখানে হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্টস। ওকে, সো আনসার হচ্ছে 7.7 টাইমস। আচ্ছা, একটু এখানে দেখে নিই। In 2013, Cisco Systems had net sales of 38,029 million for the year. It has beginning accounts receivable 4,369 এবং এই সারা বছরের 38,000 টাকা ক্রেডিট সেলস হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে আপনার অ্যাকাউন্টস শুরুতে ছিল 4,369 আর এন্ডিং হচ্ছে শেষে ছিল 5,470। ওকে, তাহলে এখান থেকে আমি অ্যাভারেজ করে নিলাম। আহ, তারপর এখান থেকে ক্রেডিট সেলস দিয়ে ভাগ করে গেট 7.7 টাইমস। নাও হোয়াট ডাজ ইট মিন? 38,000 এটা কি ক্রেডিট সেল বলা আছে? হ্যাড নেট সেলস অফ, তাহলে সেলস যদি ওইভাবে ক্রেডিট সেলস না থাকে, তাহলে সেলসটাকেই ধরতে হবে ক্রেডিট সেলস। মানে এখানে ক্রেডিট উল্লেখ না থাকলে স্যার শুধু সেলসটা শুধু আপনার ধরতে হবে ক্রেডিট আর ধরে কি, নিতে হবে। ধরে নিতে আচ্ছা হবে। আচ্ছা। স্যার এই সেলসের ক্রেডিট ভিতরে কোনো ক্যাশ সেল না। বলে দিতে স্যার ক্রেডিট স্যার যে লাস্টে ক্রেডিটটা বলে দিছে নিচে একদম লাস্টে। এই যে assume that Cisco sales were all on credit, হ্যাঁ, তাহলে তো সহজ হইলো, all on credit বলছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন what does it mean accounts receivable turnover ratio, what does it mean? এটা কি বাৎসরিক কিছু বোঝাচ্ছে? বাৎসরিক এতবার অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ জিরো অ্যাকাউন্টস হয়? রিসিভেবল কতবার কালেকশন হচ্ছে, আমি কতবার ক্রেডিট সেলস করতেছি, কতবার কালেকশন হচ্ছে, ইট মিনস 7.7 টাইমস কালেকশন হচ্ছে এটা কি স্যার বাৎসরিক? ইয়ারলি। হ্যাঁ। এক আচ্ছা, বছর। এখন 7.7 টাইমস টার্নওভার, এখানে আমি একটু বলি টার্নওভার রেশিও গুলো সবসময় বেশি হলে ভালো, এক্সেপ্ট অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। মানে আপনার যেগুলো অ্যাসেট টার্নওভার আছে, সেগুলো সবসময় বেশি হলে ভালো। আর যদি লাইবিলিটি যেমন অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, এটা কম হলে ভালো। বেশি হলে ইট মিনস যে আপনার যদি দ্রুত অ্যাকাউন্টস রিসিভেবল আপনি কালেকশন করে ফেলেন, তাই ইট মিনস গুড। তাহলে এখান থেকে আবার টার্নওভার থেকে আরেকটা কাজ করা যাবে, যে ক্রেডিট সেলস কতদিন আউটস্ট্যান্ডিং ছিল। ওকে, অর্থাৎ ডেজ ইন ইয়ার, অর্থাৎ 365 ডেজ ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, এটা দিয়ে আমি হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ডটা বের করতে পারি। ওকে, তাহলে দেখেন আমি 7 বার বছরে ক্রেডিট সেলস থেকে ক্যাশ কালেকশন করি, তার মানে অন এন অ্যাভারেজ কতদিন পর্যন্ত আমি ক্রেডিট সেলসটা আমার ডিউ থেকে যায়। তাহলে দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার ডিভাইড বাই 7.7 টাইমস, তার মানে অন এন অ্যাভারেজ একটা রিসিভেবল 47 দিন ডিউ থেকে যায়। এখন এটা যত বেশি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা যত বেশি হবে, আউটস্ট্যান্ডিং ডেজটা কিন্তু তত কম কালেক্টেড হবে। পিরিয়ডটা কমে আসবে। হ্যাঁ, পিরিয়ডটা কমে আসবে এবং এটা ভালো। কারণ আপনি যে অ্যাকাউন্টস রিসিভেবলে এখানে আপনারা আবার এই যে রেশিও গুলো আছে, রেশিও অ্যানালাইসিস, এগুলো ফাইন্যান্সেও করবেন, আবার এই কোর্সেও একটা চ্যাপ্টারই আছে রেশিও অ্যানালাইসিস, আমরা করবো শেষের দিকে ইনশাল্লাহ। ফাইন্যান্সেও আবার এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন ফাইন্যান্সে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে আপনারা এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল মিনস হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট। হ্যাঁ, নেট স্যার ওয়ার্কিং ক্যাপিটাল। 47 ডেজ বলতে আমরা কি মিন করতেছি, এর মানে কি বোঝাচ্ছে স্যার? মানে হচ্ছে আপনি ক্রেডিট সেলস এর পরে ক্যাশ কালেকশন করতে ইট টেক্স 47 ডেজ। আপনার টাকাটা 47 দিন পর্যন্ত কাস্টমার কাছে থেকে যাচ্ছে। হুম, আচ্ছা। আচ্ছা, সো এটা দিয়েও আপনার ইফিসিয়েন্সি ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা বললে এটা বোঝা যায়। ঠিক আছে, তো এখানে আরেকটা এক্সাম্পল দিছে একই জিনিস।
এখান থেকে বলছে অ্যাকাউন্ট টার্নওভার বেশি বের করতে এবং এভারেজ কালেকশন পিরিয়ড বের করার জন্য। আর এই ফর্মুলা গুলো কি থিওরিতে আসতে পারে পরীক্ষায়? পরীক্ষায় জি স্যার। আমরা ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন পড়বো, ঠিক আছে, তখন দেখেন। না, এটা এটা স্যার আসে স্যার, এই যে এরকম সিস্টেমে বিগত সালে আসছিল তো। অ্যাকাউন্টস রিসিভেবল চ্যাপ্টার থেকেও আসতে পারে, রেশিও অ্যানালাইসিস থেকেও থাকে এগুলো। রেশিও অ্যানালাইসিস একটা চ্যাপ্টার থাকে। ফর্মুলা গুলো হয়তো জানতে চাই স্যার, হুম হুম স্যার টোটাল এখানে টার্নওভার ফর্মুলা কি, হুম এভারেজ হুম। কালেকশন না, পিরিয়ড। ও শুধু ফর্মুলা থাকবে না, আপনাকে চাইবে পুরো রেজাল্ট ইন্টারপ্রিটেশন করা। ফর্মুলা এখন এগুলো মানে মেমোরাইজ করবেন ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপরে অ্যাপ্লিকেশন করবেন। স্যার, মানে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার আমি ওই আহ, ইয়েতে লাস্ট জানুয়ারিতে ফার্স্ট পরীক্ষা দিয়েছিলাম সিএমএ আর কি। আমি ভর্তি হয়েছি স্যার জুলাই টু ডিসেম্বর 24-এ আর কি। এখন বিষয়টা হচ্ছে স্যার, আহ, অনেকেই অনেকভাবে সহজ মনে করে, কিন্তু বিষয়টা পাস করাটা সহজ না, আমার খুব কঠিন। এখন আমি আপনার কাছ থেকে যে সাজেশনটা চাচ্ছি সেটা হচ্ছে যে, ধরেন 10টা 12টা চ্যাপ্টারের মধ্যে আমি যদি মানে কমপ্লিটলি 5টা বা 6টা চ্যাপ্টার শেষ করি, তাহলে কি আমি পাস করতে পারবো? আমার কাছে there is no direct answer to that question. ফার্স্ট অফ অল, আপনি কোন 6টা চ্যাপ্টার করছেন আর বাকি যে 5টা চ্যাপ্টার ছাড়ছেন ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে কিনা, ইউ ক্যানট গ্যারান্টি এনিথিং। বাকি ওইখান থেকে যদি কোশ্চেন আসে এবং ওই 5টাই আসছে যে এই 5টা আপনি পড়েন নাই, তাহলে হাউ ক্যান আই গিভ ইউ গ্যারান্টি দ্যাট ইউ উইল পাস? জি মানে স্যার। এখানে এখানে আপনি পাস্ট কোশ্চেন যদি দেখেন, এবং কোনোটাই এনশিওর করে বলতে পারবেন না যে এই কোশ্চেনটাই আসে আর ওইটা আসে না। স্যার মানে আপনার কোনগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এটা যা কোনগুলো পড়াচ্ছে এখানে সবই ইম্পর্টেন্ট। সিলেবাসের বাইরে কিছু পড়াচ্ছি না, সবই এখানে সিলেবাসের মধ্যে। এখানে এইগুলো আপনার একাডেমিক মানে ইউনিভার্সিটিতে থাকলে এগুলো কোশ্চেন করতে পারতেন না। ইউ আর ইন এ প্রফেশনাল বডি, রাইট? তো এখানে আপনি কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট দাগায় দেন, এই ধরনের কোশ্চেন ইজ ভেরি ইররেলেভেন্ট কোশ্চেন। স্যার আমি এটাই ভাবছিলাম যে এটা বলবেন স্যার। সিলেবাস আমি এখানে আপনাকে কোনো কোশ্চেনই দাগায় দিতে পারবো না, কারণ এটা প্রফেশনাল ডিগ্রি ভাই, এটা আপনার একাডেমিক ডিগ্রি না। অনার্স করছেন, একটা চ্যাপ্টার 2টা চ্যাপ্টার দাগায় 10টা অঙ্ক করে ওইগুলি এখন আর নাই, ঠিক আছে? So, স্যার জি। সেপ্টেম্বর 2024-এর মানে শেষের যে কোশ্চেনটা ছিল, কোশ্চেন নাম্বার 7-এ, সেখানে আর কি কারেন্ট রেশিও, কুইক রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ইনভেন্টরি টার্নওভার আর ক্যাপিটাল গিয়ারিং রেশিও, হুম এরকম মানে ওই যে যেটা বলছেন যে একটা টেবিল মতো থাকে, ওটা নিয়ে শুধু ওটার ইন্টারপ্রিটেশনও দিতে হয়, হুম। ওটা বের করে। জি। আর এখানে এখানে যে কোশ্চেন গুলোর এমসিকিউ আছে, সেখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে অনেক অনেক জায়গায় ওরকমই আপনি যেটা বলছেন, এরকম ছোট ছোট জিনিসগুলাই আর কি এমসিকিউ আকারে থাকে। মানে হুম ছোট যেটা একটু আগে যেটা করালেন এরকম একটা দিয়ে সেটা আর কি জি। এমসিকিউ আকারে জানতে চাইলো। তো হ্যাঁ হ্যাঁ। তার জন্য আমার মনে হয়, তো কোনো চ্যাপ্টার আসলে আমি ওই যে 6 চ্যাপ্টার ছেড়ে দেবো আর 6 চ্যাপ্টার পড়ে পাশ করে ফেলবো। আর আমি সিএম এর সম্পর্কে যতটুকু জানতে পারছি যে কেউ কখনো 70 পেয়েও অনেক সময় পাশ করেন না। মানে মানে মার্কিং নিজে নিজে তো করে অনেকে, টিউশন টিউশন পড়ে, তাও নাকি এরকম ইনশিওর করা যায় না। তো আমি আপনাকে আগে একদিন বলছিলাম যে স্যার কততে পাস। হ্যাঁ, তো এটা আর কি আমি আর কি যতটুকু আর কি গেইন করতে পারছি স্যার। ওইটাই আপনার, কারণ এটা হচ্ছে আপনার বেসিক অ্যাকাউন্টিং, হ্যাঁ, ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ফার্স্ট কোর্স আপনার, এখানে আরো কোর্স আছে। ফার্স্ট অফ অল আমি রিক্সটা কি বলি একটু। যেমন আপনি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং করবেন, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করবেন। আচ্ছা, আমি মানে আমার ডিসকাশন শেষ, আমি ক্লাসে রেকর্ডিং স্টপ করে দিই, তারপরে কথাটা বলি।
থেকে